1975-এর 15ই আগস্ট ইথারে ভাইসে আসা এই বজ্র নির্ঘোষ শুনছিল দেশবাসী। প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে, সারা দেশে কারফিউ জারি হয়েছে। কিন্তু কি অবাক ব্যাপার, কারফিউ ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা নেমে আসছে রাস্তায়। চারিদিকে মুক্তির আনন্দ, এক বর্বর স্বৈরাচারের পতন হয়েছে। তারপর সন্ধ্যাবেলা খন্দকার মোস্তাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেওয়াতে যাচ্ছেন তিনিই ছিলেন মেজর ডালিম। মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক, সাহসের প্রতিমূর্তি। তারপরে 75-এর সব বীরকে পাঠানো হলো নির্বাসনে। সে আর এক আলাপ আর একদিন করব। এরপর তিনি শুধু নামই ছিলেন ইতিহাসে। ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় 2019-এ প্যারিসে আসার পরে। ওনার সাথে চ্যাটিং হতো। ওনার একটা ফেবু আইডি ছিল ফ্যালকন আইজ নামে। নানা বিষয় আলাপ হইতো, ব্যাপক পড়াশোনায় ভদ্রলোকের। আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি, তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথেই নিয়মিত কথা হইতো। আমি কথা বলতে চাইছিলাম, উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই। আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন, আমি পাঠাইছিলাম সুইডেনে ওনার এক শিষ্যের কাছে। উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন, এটা নিশ্চিত করতে যে ওনার কাছে পৌঁছাইছে। আমি আমার সার্কেলে ওনারে বড় ভাই বলে ডাকতাম। জিজ্ঞেস করতাম, বড় ভাই কেমন আছেন, কি বলেন। কোনো রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম বড় ভাইয়ের রিডিং কি। একটা সময় খেয়াল করলাম উনি ভুলে যাইতেছেন জিনিসপত্র, ডাক্তারি ভাষায় যাকে বলে কগনিটিভ ডিজিজ। তখন থেকে ওনাকে বলতে শুরু করলাম বুড়া। তো জিজ্ঞাইতাম বুড়াটার খবর কি। যাই হোক, উনি নাকি বলছেন যে ওনার বয়স 75 বছর, আসলে ওনার বয়স 78 বছর। ওনার জন্ম 1946 সালে উইকিপিডিয়ার তথ্য অনুসারে। 64 সালে বিমান বাহিনীতে যোগ দেন ঠিক 18 বছর বয়সে। বুড়া বয়সে 3 বছর কম হয়ে বলছে আর কি, আমার অনুমান ভুলে বলছে। এপিসোডের স্ক্রিপ্ট লিখতে লিখতে ওনার ছবিটা খুঁজতেছিলাম, যে ছবিটা দেখাইলাম আমার বই হাতে, ছবিটা পাইতেছিলাম না। তো সুইডেনের বাইরে ফোন দিলাম, তো উনিও খুঁজতেছেন। এর মধ্যে বুড়া ফোন দিছে ওই সুইডেনের বাইরে। তো উনি যখন জানলেন যে আমি লাইনে আছি, উনি স্পিকারে দিলেন, আমি শুনতেছি। উনি বলতেছেন, আমাদের দুইজনকে স্পিকারে দিলেন। উনি জিজ্ঞেস করলেন পিনাকি কি দেখছে আমার লাইভ। আমি বললাম হ দেখছি বড় ভাই। তো সুইডেনের বড় ভাই ওনারা বলতেছেন, আপনি পিনাকির বই হাতে একটা ছবি তুলছিলেন না, আছে ওইটা। আমি শুনতেছি। তো বুড়া বলতেছে, পিনাকি বই লিখছে নাকি, কই আমি তো দেখি নাই। তো রিসেন্ট মেমোরি নাই হয়ে যাইতেছে, আর্লি সাইন অফ আলঝেইমার্স। যাই হোক, বুড়া আমাদের মাঝে আরো অনেকদিন বাইচা থাকেন। ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস। এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ। ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা 8 মিলিয়ন। তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ, এটা নিঃসন্দেহ। এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না। এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে। বাম, আওয়ামী লীগ আর প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে। যাই হোক, আমি সবগুলা আগুন নিয়ে আজকে কথা বলবো না, কয়েকটা আগুন নিয়ে কথা বলি। প্রথম অভিযোগ কি, মেজর ডালিম নাকি খুনি। আসলে কি মেজর ডালিম খুনি? আসলে না খুঁজে দেখি। বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না, কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না। আদালত যখন প্রাণ নেয় সেটাকে খুন বলা যায়? একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ? একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করে ফেলে ধর্ষণের সময়, সেটাকে অপরাধ না? সেটা না। কেন না? এর কয়েকটা কারণ আছে, বুঝে দেখি। 1 নম্বর কারণ, নৈতিক পার্থক্য, মোরাল জাস্টিফিকেশন। বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে। তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয়, বৃহত্তর স্বার্থে। নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ, জাস্ট ওয়ার, এই ধারণার সাথে সম্পর্কিত। সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন। 2 নাম্বার, উদ্দেশ্যের মাহাত্ম্য। এটাকে ইংরেজিতে বলে এন্ডস ভার্সেস মিনস। বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ না, বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্য। দার্শনিক ইমানুয়েল কান্ট বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে। মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে। এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য। 3 নাম্বার, সমাজের দৃষ্টিভঙ্গি বা পারসেপশন বাই সোসাইটি। সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে। সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটার আইনি ব্যাখ্যাও আছে। 1 নম্বর হইতেছে যে লেজিটিমেসি অফ অ্যাকশন, মানে রাষ্ট্রীয় বৈধতা। সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ, যদি তা যুদ্ধের আইন মেনে চলে। 2 নম্বর